এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় হোক, বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাওর হবে এক চিলতে টিমটিমে আলো। তারপর আলোটা এগিয়ে আসবে, আর মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরেপলের চৌকো একটা টোপর চাপানো, সামনে কালো এক মূর্তি, আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়া টমটম সবারই দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরেপল সরিয়ে চৌকো টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরাজি ট্যান্ডাম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরে ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোট একটা, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা, টিংটিঙে রোগা, একটু কুঁজো গরম, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লায় গোঁফ, চামড়ার রং রোদে পোড়া তামাটে। তেমনই তার টাট্টু, যেমন মণি তেমনই ঘোড়া, হাড় জিরজিরে লম্বাটে গরম, ঠ্যাং চারখানি যেন কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাউর করা কঠিন যে প্রাণীটি সিংহী না প্রকৃত একটি ঘোড়া। রেশার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবড় তাবড় নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই পছন্দ করে, ছক্কা মিয়ার টমটমে চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে। কালের রেওয়াজ আসলে। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে, এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোটো মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাই। বেলা গড়িয়ে সন্ধে হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোটো মামা বেজার মুখে বললেন, বড়াতে আমার হতচ্ছাড়া ছক্কা মিয়া টমটমই আছে বাপস। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোটো মামা? ছোটো মামা দাঁত মুখ খিচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাখানাটা। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোটো মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে। কার মুখ দেখেছে বেরিয়েছিলাম। বরদা অত করে বললেন, তবু থাকলুম না। ছ্যা ছ্যা, আমার কি আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম, তখন কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরিষতলায় গিয়ে দেখি ছক্কা মেয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই। ছোটো মামা টমটমের পেছন দিকে তেরেপল তুলে ঢুকে ডাকলেন, হ্যাঁ রে, দেখছিস কি, উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে নেবে। ভেতরে খড়ের পুরু গাদার উপর তেরেপল পাতা, কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোটো মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও 2জন লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। আর তারপরই আচমকা মেঘ ডাকল, এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোটো মামা বলল, ওই যে বলেছিলুম, হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবুমশাইরা, এবার রওনা দিই। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চি ডাক ডেকে উঠল। তারপর পা বাড়ালো। তখন টের পেলাম কেন ছোটো মামা বাপস বলে মুখখানা তুম্ব করেছিল। সত্যিই বাপস, হাড়গোড় মরমরিয়ে ভেঙে যাওয়ার দাখিল। বাইরে হাওয়ার হইচই, মেঘের হাঁকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে।
একটু পরেই চড়বড়িয়ে বৃষ্টির ফোঁটা টোপরের তেরেপলে পড়তে শুরু করলো। ছোটো মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাট লাগবে না? রাস্তাটা ঘুরে রেললাইন পেরোলে দুধারে বিশাল অদিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার গভীর খালে গিয়ে নাকানি চোবানি খাবো। আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চেঁচিয়ে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরাজের বাচ্চা। ততক্ষণে তেরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। একসময় ছোটো মামা হঠাৎ বাজখাই চেঁচিয়ে উঠে বলল, আহ, হচ্ছে কি হচ্ছে কি মশাই, আমার উপর পড়ছেন কেন? আপনার উপর আমি পড়লুম না আপনি আমার উপর পড়লেন? কি বাজে কথা বলছেন, আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক। আপনি মানুষ না বরফ? আমি বরফ? আপনিই তো বরফ। ইস, কি ঠান্ডা, হাড় অবধি জমে গেল। আমার পেছনের সওয়ারি চাপা খিকখিক করে হেসে আমার কানের উপর এসে বলল, ঝগড়া বেঁধে গেছে। বরাবর হয়, বুঝলেন তো মশাই, ছক্কা মিয়ার টমটমের এই নিয়ম, খিক 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 খিক। এমন বিদঘুটে হাসি কখনো শুনিনি, কিন্তু এর শ্বাস প্রশ্বাসেও যে বরফের মতো হিম। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটি ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিকখিক হাসতে হাসতে আমায় যেন ঠেলে ধরতে লাগলো। চেঁচিয়ে উঠলুম, ছোটো মামা, ছোটো মামা। কিন্তু ছোটো মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলুম, ছোটো মামা, কোথায় তুমি? লোকটা সেই খিকখিক হাসির মধ্যে বলল, আর ছোটো মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোটো মামাকে খুঁজলুম। সুটকেসটা হাতে ঠেকল, কিন্তু সত্যিই ছোটো মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন ফর্দা ফাই, বৃষ্টির ছাট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও। পেছনের সওয়ারি ফের একটা বিদঘুটে হাসি হেসে উঠল। এবার আমি সামনের পর্দা ঠেলে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরল। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোটো মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই ছাট পড়বেন কোথায়, ঠিকই আছেন, খুঁজে দেখুন। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামবো। ছক্কা মিয়া চাবুক মেরে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোটো মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলুম। তারপর আটচালায় ঢুকে পড়লুম। বুদ্ধি করে ছোটো মামার সুটকেস আর আমার কিট ব্যাগটাও দুহাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটাও চিহি ডাক ডেকে অমনি নড়বড়ে পায়ে দৌড়াতে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে একটি কথা পর্যন্ত ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি আমি। প্যান্ট শার্ট ভিজে চপচপ করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে? ছোটো মামা সাড়া এলো, অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ। তোমার কি হয়েছিল ছোটো মামা? ছোটো মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হওয়ার তাই হয়েছিল। তবে বেটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়া টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোটো মামা আমার কাছে সুটকেস দেখে খুশি হয়ে বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায়? হাসলেন ছোটো মামা, ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? তবে কে? বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকগে,
এখন রাত বিরেতে ওসব নিয়ে আলোচনা করতে নেই। ব্যাপারটা কি জানিস অন্তু, রাত বিরেতে অমন দু একজন সবারই ছক্কা মিয়ার টমটমে উঠে পড়ে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মটকানো তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটা পড়বার সময় এমন হ্যাচকা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেপলের ফাঁক দিয়ে নিচে পড়েছি। তারপর তারপর ছোটো মামা, তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুম্ফু জুডো যা একদিন সব কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম। এক প্যাচে ওকে এমন করে ছুড়লুম যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হেদিয়ে হেদিয়ে কাঁদছে। ছোটো মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন। তারপর বললেন, ঘন্টা 3 কাটাতে পারলে ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালে বের করে মাথা মুছে ফেল। বাপস! আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনকার সেই সওয়ারি কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতো? আমার মুখ দিয়েও ছোটো মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, বাপস! ছক্কা মিয়ার টমটমে তারপর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম, সময়টা শীতের। আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ। একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে বুঝি তার দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়া টমটমের কথা ভুলেই গেছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। হনন করে চৌমাথায় চলে গেলুম। গিয়ে দেখি সিঁড়িস্তলায় আগুন জ্বেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি। ঘোড়াটা স্থির দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনই নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চিহি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে, এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোপটারও ভোল বদলায়নি। কনকনে ঠান্ডা হাওয়া তেরেপলে ঘেরাটোপে ছেদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তপ্ত করছিল। জড়সড়ে হয়ে কোন ঘেঁষে বসে রইলুম। সামনের মোটা ছেদা দিয়ে বাইরের কুয়াশা মাখানো জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট দেখা যাচ্ছিল। গাছপালার আগাপাস্তলা কুয়াশার আলোন চাপিয়ে আর মাথার উপর কুয়াশার টুপি পরে বসে আছে। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একখানা ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে আছে দেখতে পাচ্ছিল। মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে এক বাজখায় হাঁক ছাড়ল, রোকো রোকো! অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও স্বাভাবিক মতো সামনে দুঠ্যাং তুলে একখানা চি ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলুম, দারোগাবাবু নাকি? সেলাম সেলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন। কোনো এক দারোগাবাবু বললেন, রোসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টোপরের ভেতর ঢুকলেন, মনে হলো ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বললেন, কে কে? বললুম, আমি 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 মানুষের নাম হয় নাকি? বললে দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ ভঙ্গিতে আমাকে দেখে নিলেন। নাম ধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে, কিন্তু আপনাকে কখনো দেখিনি। বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কুবিহারী রায়। আসামি ধরতে গিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললুম। বঙ্কু দারোগা জলদগম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে ওত পেতেছিলুম। তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল। তাকে আর নামাতে পারলুম না। তাই সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম। আস্তে আস্তে
হঠাৎ সাইকেলের বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়, হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহা। আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সস্নিগ্ধ ভঙ্গিতে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে? বলেন কি? তাহলে তো ভয়ের কথা। অবাক হয়ে বললুম, সত্যি ভয়ের কথা। আগে জানলে কথা কেড়ে বঙ্কু দারোগা বললেন, হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। কেন এ কথা বলছেন? বলছি আপনার চেহারা দেখে। এমন শুটকো রোগা চিপসে বাসি মোড়ার মতো লোক সচরাচর দেখা যায় না কি না? এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। এ তো বেজায় ঠান্ডা, ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? না মশাই, এ রাতে বিস্তর সিধেল চোরের হাত পাকড়েছি, তারা কেউ এমন ঠান্ডা ছিল না। কি? আমাকে সিধেল চোর বললেন? বঙ্কু দারোগার গলার ভেতরটা নিয়ে বললেন, সিধেল চোরের ভূতও হতে পারেন, কিছু বলা যায় না। তখন আহা বলা শুনেই সন্দেহ হয়েছিল। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম, পুলিশ হন আর যেই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের উপর টর্চ জেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন বলছি। মুখের উপর টর্চের আলো কারই বা সহ্য হয়? টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় ভুল হলো। আর বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিৎকার ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টোপরের একপাশে জরাজীর্ণ ত্রেপলের উপর কাত হয়ে পড়ল। ত্রেপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে নিচে গিয়ে পড়ল। কানের পাশ দিয়ে চাকা বেরিয়ে গেল প্রকাণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশায় ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতির জন্য কিনারায় বালির গাদা রেখেছিলেন। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হা করে তাকিয়ে রইল। একজন বলল, কি বলছেন বাবু, ছক্কা মিয়ার টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটমে একটা শুধু মোড়া ছিল, সঙ্গের লোকজন বাসে চেপে গঙ্গার ধারে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মোড়াটা একেবারে আস্ত ছিল। তুলে নিয়ে গিয়ে ভালোই চিতায় তুলতে পেরেছে। বঙ্কু দারোগার উপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে। আহা বেচারা। কি ঘটল তা পরদিন শুনলুম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছেন। সাইকেলও অক্ষত নেই, কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার উপর যেটুকু ফাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারে সেই ধরিবাস চাওয়ালা। কেমন হেসে বলেছিল, ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও এ কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমে যেতে পারতেন। আমি হয়তো ভুল শুনেছিলাম। ক্রিয়াপদের গোলমাল স্রেফ। আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে তিনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে কিশোরদের জন্য কর্ণের কাহিনী লেখেন। এছাড়া শুকতারা, সন্দেশ, পক্ষীরাজ, আনন্দমেলা ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের জন্য অনেক গল্প। বেতারের জন্য অনেক নাটকও লিখেছিলেন। একসময় বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 4 সেপ্টেম্বর 1912 সালে তার মৃত্যু হয়। আজকের গল্পটি আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের অন্ধকারে রাত বিরেতে এই বইটি থেকে। সৈয়দ মুস্তাফা সিরাজ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক। সৈয়দ মুস্তাফা সিরাজ ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় লেখক। 1994 সালে তিনি তার অলীক মানুষ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, যা তার সবচেয়ে প্রশংসিত কাজ হিসেবে বিবেচিত হয়। 2005 সালে চলচ্চিত্র পরিচালক অঞ্জন দাস তার রানীঘাটের বৃত্তান্ত ছোট গল্প অবলম্বনে ফালতু ছবিটি নির্মাণ করেন। তিনি প্রায় 150টি উপন্যাস ও 300টি ছোট গল্প রচনা করেছেন। তিনি গোয়েন্দা চরিত্র কর্নেল নীলাদ্রি সরকার এর প্রচেষ্টা। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্পের সংখ্যা প্রচুর। তার লেখা অনেক ভৌতিক কাহিনী প্রাপ্তবয়স্কদের জন্য হলেও মূলত ছোটদের কথা মাথায় রেখেই লিখেছেন তার সিংহভাগ ভৌতিক কাহিনী। প্রসঙ্গত, বাংলার হরর কমেডি ধারার অন্যতম প্রাণপুরুষ তিনিই। তার আগে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ও রাজশেখর বসু এই ধারার কিছু গল্প লিখে গেলেও বাংলা সাহিত্যে হরর কমেডি শাখার তার বিরাট অবদান রয়েছে। আধুনিককালের বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার অদ্ভুতরে সিরিজ এর মাধ্যমে এই ধারার সমৃদ্ধি ঘটান। মুরারিবাবু, ডন, ছোট মামা, মোনা ওঝা, গজপতি, ভববতী ইত্যাদি ছোট ছোট চরিত্র তার ভৌতিক গল্পে ফিরে এসেছে বারবার। তার কিছু ভৌতিক কাহিনী আজমগড়ের অশরীরী, খুলি যদি বদলে যায়, হরির হোটেল, ভূতে মানুষে, সেই সব ভূত, রাতের মানুষ, চোর বনাম ভূত ইত্যাদি। এতক্ষণ ধরে আমার গল্পটি ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমার যে সমস্ত বন্ধুরা আজ প্রথমবার আমার গল্পটি শুনলেন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দাও, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ভালোবাসা দিও। তোমাদের করা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান। তোমাদের কমেন্টের মাধ্যমেই আমি আরও গল্প শোনাবার উৎসাহ পাই। তোমরা নতুন কোনো গল্প যদি শুনতে চাও, তাহলে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। এভাবেই সবসময় তোমরা আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবসময় হাসি খুশি থেকো।